This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর শুরুতেই মধুকল্পিতার সামনে বিধানসভা ভোট, একজন বিধায়ককে ঠিক কি শুনতে হচ্ছে সেটা বরং দেখাই। শুরুতেই নিজের বিধানসভা কেন্দ্রেই চোর স্লোগান শুনতে হলো তৃণমূল বিধায়ককে। তৃণমূলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেই ছবিটাকে দেখুন। ছবিটা দেখছেন, তৃণমূলের একাংশের বিরুদ্ধে চোর স্লোগান দেওয়ার অভিযোগ। দেখুন। ছবি আপনাদের যতক্ষণ দেখাবো ততক্ষণ আপনারা রিপিটেডলি একটাই কথা শুনতে পাবেন, সেটা হচ্ছে চোর চোর স্লোগান। তাও আবার তৃণমূলের পতাকা হাতে, কারণ এটা গোষ্ঠী কোন্দল। উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। তারপর ঠিক কি হলো? দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, আরেকবার যদি প্রশ্নটা করো তাহলে। উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক, তারপর থেকে চোর স্লোগান শুনতে হলো কেন? দেখো, এই প্রশ্নটাই কিন্তু বিরোধীদেরও, এবং যেটা জানতে পারা যাচ্ছে স্থানীয় সূত্রে, যেটা আমরা জানতে পারছি যে কসমা অঞ্চল, নারায়ণগড় বিধানসভার কসমা অঞ্চলে ওখানে দীর্ঘদিন ধরে স্থানীয় যারা তৃণমূল নেতা ছিলেন তাদের একটা দাবি ছিল যে স্থানীয় যারা পুরনো তৃণমূল কর্মী তাদেরকে কাজ করাচ্ছেন না বিধায়ক নিজের মতো করে কাজ করাচ্ছেন। এবং এই আজকে যে উন্নয়নের পাঁচালী শোনানোর কথা ছিল কসমা কমিউনিটি হলের ওখানে, সেই জায়গাতেই কিন্তু ওখানকার যারা তৃণমূলের যুব সভাপতি সহ স্থানীয় যারা নেতৃত্ব তারা কিন্তু একসাথে সাধারণ মানুষের সাথেই ছিলেন। কিন্তু যখনই বিধায়ক গিয়ে পৌঁছায় তারপরেই কিন্তু বিধায়ককে কোনো রকমে ওখান থেকে পালিয়ে, মানে একদম চোর স্লোগান, তাকে ধরে বিক্ষোভ, যাবতীয় যা হওয়ার কথা ঠিক সেই বিষয়গুলোই ওখানে হয়েছে। এবং তারপরে ওখান থেকে কোনো রকমে বিধায়ক ওই এলাকা ছেড়ে চলে আসেন পুলিশের সহযোগিতায়। এলাকা ছাড়তে বাধ্য হন ওখানকার তৃণমূলের বিধায়ক, যাকে বলা যেতে পারে একরকম যে এলাকার দাপুটে বিধায়ক সূর্য অট্ট, তাকে কিন্তু চলে আসতে বাধ্য হতে হয়েছে ওখান থেকে। তবে স্থানীয় মানুষ বা ওখানকার স্থানীয় যারা তৃণমূল নেতা তাদের দাবি একটাই, যে বিধায়ক নিজের মতো করে এলাকায় কাজ করছেন, সাধারণ মানুষের কোনো কথা শুনছেন না, এলাকার মানুষকে অপমান করছেন। তাই এলাকার মানুষ আজকে তার পাল্টাটা শুনিয়েছেন। উন্নয়নের পাঁচালী শোনা তো দূরের কথা, পাল্টা চোর স্লোগান শুনে কিন্তু বিধায়ককে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছে। যদি আমরা তারপরে বিধায়কের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বিধায়ক কিন্তু একটা কথা বলছেন। বিধায়ক যেটা বলছেন যে প্রথমত ফোন থেকে তিনি দূরে আছেন, এবং যখন তাকে আমরা যোগাযোগ করলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তিনি কিন্তু জানালেন যে তিনি মিটিংয়ে আছেন, তিনি এই বিষয় নিয়ে এখন এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছেন না। তবে এই গোটা বিষয়টাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি ময়দানে নেমে পড়েছে। ঠিক তাই, রাজনৈতিক চাপ শুরু হয়ে গেছে এই মুহূর্তে। নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে, প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে। তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। ফলে এই রকম চোর জচ্চোর তৃণমূলের নেতারা আগামী দিনে কোনো বুথে যেতে পারবেন না। সব জায়গায় সাধারণ মানুষের আগে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত নেতা কর্মী আছে, যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস এসেছিল, তারাই দাঁড়াবে, এবং তাদের কাছে এখন বিকল্প বিজেপি। এদিকে নারায়ণগড়ের ঘটনা টেনে তৃণমূলকে খোঁচা সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মীরাই দলের জনপ্রতিনিধিদের চিহ্নিত করে দিচ্ছেন, তার জন্য তৃণমূল কর্মীদের সাধুবাদ জানান কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর একবার আপনাদের জানিয়ে রাখি, নারায়ণগড়ের এই ঘটনা টেনে তৃণমূলকে খোঁচা সুকান্ত মজুমদারের। তৃণমূল কর্মীরাই দলের জনপ্রতিনিধিদের চিহ্নিত করে দিচ্ছেন, আর তার জন্য তৃণমূল কর্মীদের সাধুবাদ জানায় কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সুকান্ত
তৃণমূল কর্মীরাই চোর তাড়ানোর উদ্যোগ নিয়েছেন এমনটাই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একদিকে দেখাচ্ছি সেই মুহূর্তের ছবিটা, আর অপরদিকে দেখাচ্ছি সুকান্ত মজুমদার তিনি যে পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তিনি বলছেন তৃণমূলের কর্মীরাই দলের জনপ্রতিনিধিদের চিহ্নিত করে দিচ্ছেন, তার জন্যই তৃণমূল কর্মীদের সাধুবাদ জানাই কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন যেভাবে তৃণমূল বিধায়ককে নারায়ণগড়ের চোর স্লোগান শুনতে হয়েছে, হাতে তাদের রয়েছে তৃণমূলের পতাকা, সেই ছবিটা এবং এই ছবিকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নারায়ণগড়ের তৃণমূল কর্মীরা জেগে গেছে, প্রকৃত যারা তৃণমূল কর্মী তারা জেগে গেছে, তারাও চাইছে যে এই নারায়ণগড়েরও পরিবর্তন হোক পশ্চিমবঙ্গের সাথে সাথে। ফলে এই রকম চোর জচ্চোর তৃণমূলের নেতারা আগামী দিনে কোনো বুথে যেতে পারবেন না। সব জায়গায় সাধারণ মানুষের আগে তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত নেতা কর্মী আছে, যাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস এসেছিল, তারাই দাঁড়াবে এবং তাদের কাছে এখন বিকল্প বিজেপি। আপনারা দেখছেন, আপনাদেরকে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই নারায়ণগড়ে, সেখানে তৃণমূল বিধায়ক দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি নারায়ণগড়ে, সেখানে তৃণমূল বিধায়ক পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিচ্ছেন। আর কারা স্লোগান দিচ্ছেন? যারা দিচ্ছেন এই স্লোগানটা তাদের হাতেই রয়েছে তৃণমূলের পতাকা, অর্থাৎ দলীয় পতাকা হাতে নিয়ে তারা চোর স্লোগান দিচ্ছেন। যাদের টাকা চুরি হয়েছে তাদের মধ্যে অনেকে তৃণমূল আছেন, যারা টাকা চুরি করেছেন তারা সবাই তৃণমূলী, এটা এখন সবাই জানে। সুতরাং এই নিয়ে বলার কিছু নেই, এটা আরো বাড়বে, এই জিনিস আরো বাড়বে, যা হবে সেটা পোয়াতে হবে। এই তৃণমূল সরকার কোনো সরকারি নয়, এই সরকার এই সরকারটা পুরোপুরি হচ্ছে একটা অদ্ভুত রকমের পদ্ধতি, যে পদ্ধতি কোনো রকম ভাবে কোনো সাংবিধানিক যে পরিকাঠামো তাকে টিকে থাকতে দেয় না। এটাকে সরাতে হবে, নইলে এই জিনিস সহজেই দেখা যাবে। আর 26-এর নির্বাচনের পরে বিজেপি ক্ষমতা আসার পরে এনারা কিভাবে থাকবেন, কি করবেন, সেই নিয়েও বোধহয় ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে জানাচ্ছি সুকান্ত মজুমদার তিনি এই বিষয়, অর্থাৎ নারায়ণগড়ে যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি শাসক দলকেই বিঁধেছেন। এবারে এসআইআর নিয়ে গোষ্ঠী কোন্দল সামনে এলো শাসকের। দলের এক নেতার বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ। তৃণমূলেরই অপর এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে এসআইআর শুনানি চলার সময় দুই শাসক নেতার প্রায় হাতাহাতি। সামাল দিল পুলিশ। মালদার রতুয়ায় দুই তৃণমূল নেতার বচসার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে নারায়ণগড়ের ছবিটা দেখাচ্ছি, যেখানে তৃণমূল বিধায়ককে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন দলের কর্মীরাই, আর অপরদিকে এসআইআর কে নিয়ে এবারে গোষ্ঠী কোন্দল সামনে এলো শাসক দলের এক নেতার বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ তৃণমূলেরই অপর এক নেতার। শুভদোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি শুভদোষ। এসআইআর চলছিল, সেক্ষেত্রে তৃণমূলেরই গোষ্ঠীকন্দল সামনে চলে এলো। এই বিষয়ে তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, জেলা শীর্ষ নেতৃত্ব, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের? দেখো, ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং অস্বস্তিতে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব, এবং সেই ভিডিও যে সামনে এসেছে সেই ভিডিওগুলো বিভিন্নভাবে তারা কালেক্ট করেছেন এবং তারা জানিয়েছেন দলগতভাবে এই নিয়ে তদন্ত হবে। কিন্তু পাশাপাশি এই দুই নেতার কে নিয়েও কিন্তু রীতিমতো বাগবিতণ্ডা শুরু হয়ে গেছে দলের মধ্যেই। কারণ দুটো গ্রুপ আলাদা, একজন রতুয়া 1 এবং আরেকজন রতুয়া 2 এর নেতা।
তো ফলে একজন আরেকজনের উপরে অভিযোগ করছে, বিশেষ করে শেখ মিনু, তিনি তার গুরুতর অভিযোগ যে তিনি রতুয়ার যে আমিরউদ্দিন রয়েছেন, তিনি রতুয়া 1-এর ব্লক সভাপতি এবং রতুয়া 2-এর ব্লক সভাপতি, তিনি বা পঞ্চায়েত সভাপতি, তিনি এসে প্ররোচনা দিচ্ছেন, উস্কানিমূলক কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন এবং এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছেন, এবং তার জন্য যাতে হামলা চলতে পারে, তাণ্ডব হতে পারে, ভাঙচুর হতে পারে, এই আশঙ্কা করেই কিন্তু তিনি তাকে বাধা দেন। তারপরে সংঘাতটা শুরু হয়। মানে এই ধরনের অভিযোগ নর্মালি বিজেপিরা করে এসেছে বরাবর তৃণমূল নেতাদের বিরুদ্ধেই। দলের অন্তরেই দেখা যাচ্ছে একদিকে যখন এসআইআর চলছে, সেই এসআইআর নিয়ে কোষ্ঠীকুন্দল এবারে সামনে এলো শাসক দলের এক নেতার বিরুদ্ধে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগ উঠে আসছে তৃণমূলেরই অপর এক নেতার, এবং এসআইআর শুনানি চলার সময় দুই শাসক নেতার প্রায় হাতাহাতিতে পৌঁছে যায় পরিস্থিতি। আমি সম্মান নিয়ে দলের আদর্শ ডাইরেকশন মেনে মাথা উঁচু করে কাজ করছি। সূর্য ভুল করে পশ্চিম দিকে উঠে যেতে পারে, কিন্তু আমিরউদ্দিন সাহেবকে তো ওই মানুষের কাছ থেকে করা যাবে না। সমরদাকে আমি কিছু জানাইনি। সমরদা বোধহয় বিডিও সাহেবের ঘরে ছিলেন সেই সময়, শুনলাম। আমি কাউকেই জানাই নাই, শুধু ভাইরাল ভিডিওটা যখন আসলো, তুমি বলে আমাকে যেটা অসম্মানিত করার চেষ্টা করছিল, আমি তো ওটাকে মিটিয়ে দিলাম, নাহলে তো অনেক সমস্যা হয়ে যেত, প্রচুর মানুষকে পেয়েছে। আমি সরে চলে এলাম। তারপরে আমি আমাদের বক্সি সাহেবকে, জেলা প্রেসিডেন্টকে শুধু ভিডিওটা পাঠিয়েছি, কোনো কমেন্ট কিচ্ছু লিখি নাই। উনি দেখবে, সময় পেলে দেখবে আর কি। উনি এর আগেও এসেছেন, কোনো কথা না, কিন্তু যেটা ঘটনা উনি সেদিনটাই করলেন যে এখানে এসে মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছিলেন, যে এত লেট কেন হচ্ছে, এটা ইয়ে করছে, চলো ইয়ে করি, ভাঙচুর করি, এরকমের ব্যাপারটা। তো আমি ওকে বারণ করলাম যে আমরা এখন জনগণকে যেমনি আপনি বলছেন, এই জনগণকে এখন থামানো যাবে, প্রয়োজন হলে আপনার প্রতিনিধি হিসাবে, আপনার প্রতিনিধি দল হিসাবে গিয়ে আমরা বলবো, বা আর ওদেরকে বলবো, আমরা তো এখানেই আছি। আর আপনি যে অবস্থাটা করছেন এখন, আপনি জনগণকে থামতে পারবেন? রতুয়া বিধানসভার 2 নম্বর ব্লক, রতুয়া 2 নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি, আর একজন হচ্ছেন 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠীখণ্ড। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য। শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, মহেশতলায় পুড়ে ছাই ডেকোরেটরসের গোডাউনে মজুত করা কাঠে আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সৌভিকের সঙ্গে কথা বলবো, পরিস্থিতিকে এই মুহূর্তে জানবো। সৌভিক, দেখো, পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক। তোমাকে জানিয়ে রাখি, মহেশতলা পুরসভার 23 নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর রোডের একটি ডেকোরেটরসের গোডাউন ছিল, এবং সেই ডেকোরেটরসের গোডাউনেই কোনো রকম ভাবে আগুন লেগে যায়। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রচুর পরিমাণে কাঠ মজুত করা ছিল এবং সেই কাঠে কোনো রকম ভাবে আগুন লেগে যায়, এবং টোটালটাই যেহেতু দাহ্য পদার্থ, তার জন্য সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারপরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু দাহ্য পদার্থ অর্থাৎ কাঠ ছিল, তার জন্য সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা কোনো রকম ভাবে আগুন নেভাতে পারছিল না। পরবর্তীকালে আগুনটা লেগেছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এটা আমরা যেটা অনুমান করছি, সেটা মনে হচ্ছে হয়তো মানে কোনো শুকনো কোনো কিছু জায়গায় আগুন, মানে কোনো বিড়ি খাওয়া বা কোনো এরকম ধরনের কিছু থেকেই আগুনটা লেগেছে। কারণ এখানে কোনো তো শর্ট সার্কিটের ব্যাপার নেই, এখানে শুধুমাত্র কাঠ আছে, শুকনো কাঠ, টকটা, এসবগুলোই আছে। এটা হচ্ছে আপনার ডেকোরেটরসের যে মালগুলো লাগে, হ্যাঁ, যেগুলো বাদ আর কি গিয়েছে, সেই মালগুলো এখানে স্টক করা হয়। আচ্ছা, আমরা নজর রাখবো মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকে। সেখানে একটা চাঞ্চল্যকর বিষয় সামনে আসছে। কি বিষয়? এই যে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন, তিনি নাকি খুন হননি, আত্মঘাতী হয়েছে, অন্তত এমনটাই জানা যাচ্ছে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমনই তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। আলাউদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের এই বেলডাঙ্গা এলাকা
এলাকায় নৈরাজ্যের সৃষ্টি হয়। আলাউদ্দিনকে খুনের অভিযোগ তোলে পরিবার। বেলডাঙ্গা থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় তিনি যান। সেখানে ময়নাতদন্তের রিপোর্টে জানতে পারেন আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, একটা বিষয় তো এরপরে কিন্তু উঠেই আসছে যে বিষয়কে নিয়ে এতটা বেশি উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি, অর্থাৎ খুনের অভিযোগ, কিন্তু এখন দেখা যাচ্ছে খুন নয়, আত্মঘাতেই নাকি তিনি হয়েছিলেন। দেখো, একদমই সেই চিত্র কিন্তু সামনে এসেছে এবং যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের রিপোর্টের যে উল্লেখ রয়েছে যে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয়েছে, তিনি আত্মঘাতী হয়েছেন। এবং তার পাশাপাশি শুধুমাত্র যে ময়নাতদন্তের রিপোর্ট এমনটা নয়, তার পাশাপাশি কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তার মধ্যে একজন আত্মীয় রয়েছে যে এই আলাউদ্দিনের আত্মীয়, তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। সেখানে জিজ্ঞাসাবাদ করে খুন করা হয়েছে এমন কোনো তথ্য পুলিশ পায়নি। 10 থেকে 11 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে যে বিশ্রামপুর থানা রয়েছে সেখানে বিষয়কে নিয়ে এত বেশি উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুরোটাই কিন্তু উল্টে যাচ্ছে, তাই তো তন্নিষ্ঠা? একদম তাই। পিএম রিপোর্টে বলা হচ্ছে ময়নাতদন্ত। আমরা কথা বলবো এটা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজার, আলাউদ্দিন খুন হয়েছেন বলে তাহলে গুজব রটালো কারা? পরিযায়ী খুনের গুজব রটিয়ে এই অশান্তিতে উস্কানি দিল কারা? কৌশিক যেটা বললো সেটাই কিন্তু পুলিশের রিপোর্টে উঠে এসছে যে এক খালি ময়নাতদন্তের রিপোর্ট না, ময়নাতদন্তের রিপোর্টে যেমন বলা হয়েছে নন কন্টিনিউয়াস লিগেচার মার্ক, অর্থাৎ কেউ যদি আত্মঘাতী হন গলায় ফাঁস দিয়ে, সেখানে যে ধরনের লিগেচার মার্ক, গলার চারপাশে যে ধরনের চিহ্ন দেখা যায় সেই রকমই দেখা গেছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট নয়, ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলা পুলিশের আধিকারিকরা সেখানে অন্য যে শ্রমিকরা ছিলেন ওই আলাউদ্দিনের সঙ্গে, তাদের সঙ্গেও কথা বলেন এবং সেখান থেকে কোথাও যেটা জানা যাচ্ছে, একটা হচ্ছে আত্মহত্যা এবং আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক বিবাদ বা পারিবারিক অশান্তির কারণে তিনি অবসাদে ভুগছিলেন, এরকমই তথ্য উঠে এসছে। আর সেখান থেকেই প্রশ্ন হচ্ছে, যেটা সামগ্রিকভাবে একটা পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যা, সেটাকে খুব সুপরিকল্পিতভাবে বেলডাঙ্গাতে, ঝাড়খণ্ডের বিশ্রামপুর অর্থাৎ ডালটনগঞ্জ থেকে এত দূরে, সেই সুপরিকল্পিতভাবে এটাকে খুনের গুজব কারা ছড়ালো এবং সেখান থেকেই কোথাও এটা স্পষ্ট যে বেলডাঙ্গায় গত দুদিন ধরে 48 ঘন্টারও বেশি সময় ধরে যে তাণ্ডব চললো, পরিকল্পিত তাণ্ডব, সেটা যে পরিযায়ীকে ইস্যু করে গণবিক্ষোভ, যেটা প্রাথমিকভাবে জেলা পুলিশ বলার চেষ্টা করেছিল, তোমার নিশ্চয়ই মনে আছে, জেলা পুলিশের সুপার সান্নিরাজ তিনি দাবি করেছিলেন এটা সাধারণ মানুষের একটা সেন্টিমেন্ট। তাহলে সেই সেন্টিমেন্টটা ভুল তথ্য দিয়ে এই গুজবটাকে ছড়িয়ে এই সেন্টিমেন্টটাকে তৈরি করলো। তাদের কি এখন পর্যন্ত গ্রেপ্তার করা গেছে? কারণ এখানে যে সুপরিকল্পিতভাবে বেলডাঙ্গা, এর আগেও আমরা দেখেছি 2019-এ এনআরসি বিরোধী আন্দোলনের সময় ঠিক একইভাবে পরিকল্পিত তাণ্ডব চালানো হয়েছিল। এবারেও ঠিক একইভাবে দেখা গেল পরিকল্পিত তাণ্ডব এবং এর পেছনে যে একটা গোষ্ঠী কাজ করছে রাজনৈতিক উদ্দেশ্যে, সেটাও স্পষ্ট। কিন্তু তারপরও পুলিশ প্রশাসন যদি প্রথম থেকে ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। ঠিক, অনেক ধন্যবাদ সিজার। এদিকে খুন নয়, আত্মঘাতী বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। পুলিশি তদন্তে এই তথ্যই উঠে আসতে শুরু করেছে এবং তারপরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চালাপড়ে। আত্মহত্যা হলে কার উস্কানিতে আগুন জ্বলল বেলডাঙ্গায়, যে প্রশ্ন এখন সব থেকে বড় হয়েছে। তৃণমূল নেতারা না জেনে শুনে এই বিভ্রান্তি ছড়িয়েছেন তো বিজেপি, একই সুর কংগ্রেসের। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, মুর্শিদাবাদ জেলাকে অশান্ত করতে চাইছে বিজেপি কংগ্রেস। পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশন নিয়েছে। তাহলে প্রশাসন না জেনে শুনে কিভাবে এই অরাজকতা চলতে দিল? আজকে যে অরাজকতা যারা করেছে তাদের জন্য দায়ী কে? আমাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান তাহলে কি না জেনে শুনে নাটক করতে গিয়েছিলেন ওই বাড়িতে? বিজেপি মেরেছে, আরএসএস মেরেছে, এইভাবে তৃণমূলের নেতারা যে বাজার গরম করে উস্কানি দিয়ে জিহাদিদের দিয়ে যে বেলডাঙ্গাতে তাণ্ডব ঘটালো, তাকে ধিক্কার জানাই। তাহলে শুধু শুধু বেলডাঙ্গাতে তাহলে আগুন জ্বলবে, শান্ত করার বদলে পরিবেশ কিন্তু অশান্ত করে তুলছে প্রশাসনিক অদক্ষতার জন্য। প্রশাসন বলবে আমাদের উপরে উপরওয়ালার চাপ আছে, সে তো আছে। এই ঘটনায় সরকারের আরো নীতিবাচক পদক্ষেপ করা উচিত ছিল, যা তারা করেনি। আগামী দিনে বেলডাঙ্গাকে নিয়ে নতুন করে ভাবনা করা উচিত। কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু এলাকায় মুখ্যমন্ত্রীর প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে
এই ক্রমবর্ধমান র্যাডিক্যালাইজেশন কিছু কিছু মানুষ মনে করছে যেটা বাংলাদেশ বানিয়ে দেব, আর সরকার, প্রশাসন, দল ভোটের স্বার্থে এদের সমর্থন করছে, এদেরই ভোটার লিস্টে নাম ঢুকিয়ে রাখবার চেষ্টা করছে। বিজেপির মদতে এই রাজ্যেও এই মুর্শিদাবাদ জেলাও তারা করছে, তার প্রমাণ হয়েছে। কারা এগুলো করেছে তারা অ্যারেস্ট হয়েছে, সেখানে কংগ্রেসেরও আছে, মিমেরও আছে, অনেক আছে এরকম যারা এই মুর্শিদাবাদ জেলাটাকে অশান্ত করতে চাইছে। হ্যাঁ, তারা অ্যারেস্ট হয়েছে। আরও নিশ্চিতভাবে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, নষ্ট করবে, নিশ্চিত তাদের বিরুদ্ধে, আমি করলেও আমার বিরুদ্ধে আমি অ্যাকশন নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আমি করলে বা আমাদের দলের কেউ করলেও তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য নিশ্চিতভাবে অনুরোধ করব। যে খবরে আমরা লাগাতার নজর রাখছি, দেখুন এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ করে রাখা হয়েছিল, ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছিল। যে ঘটনাকে কেন্দ্র করে এতটা উত্তপ্ত, এতটা নৈরাজ্যের সৃষ্টি হয় এই মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখন কি দেখা যাচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর যে খুন নয়, আত্মঘাতী হয়েছেন এই পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। গলায় ফাঁস লাগিয়ে নাকি তাই নিয়ে আত্মহত্যা করেছেন, অন্তত এমনই তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে। অথচ এই আলাউদ্দিনের মৃত্যুকে ঘিরেই নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল, কেননা তার পরিবার খুনের অভিযোগ তুলেছিলেন। তারপরে কিন্তু বেলডাঙ্গাতে একেবারে অবরুদ্ধ হয়ে যায়। আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি, সেই প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা তাহলে কেন ঘটলো? আলাউদ্দিন খুন হয়েছেন বলে এই গুজবটা তাহলে কারা রটালো? পরিযায়ী খুনের গুজব রটিয়ে অশান্তি, উস্কানি এই কারা দিচ্ছে? এর পেছনে কারা রয়েছে? এই মুহূর্তে মনে হয় এটাই সব থেকে বড় প্রশ্ন। একেবারেই তাই, যে প্রশ্ন এখন সব থেকে বড় হচ্ছে যে এই গুজব কে রটালো। পিএম রিপোর্ট অর্থাৎ ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট তো অন্য কথা বলছে। তাহলে বিজেপির তরফ থেকেও যে প্রশ্নটা সামনে আনা হচ্ছে যে না জেনে বুঝেই কেন আগে থেকে এই বিষয়টা সামনে আনা হলো, যে খুন করা হয়েছে, পরিযায়ী শ্রমিক খুন হয়েছে, এই বিষয়টা কেন সামনে আনা হলো? কারণ আমরা তারপরে দেখলাম যে 2 দিন ধরে কিভাবে লাগাতার অরাজকতা চললো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক কিভাবে সেখানে সরকারি সম্পত্তিও ধ্বংস করা হচ্ছে, সেখানে যে রেল ব্রিজ রয়েছে, রেল অবরোধ হচ্ছে, সেই রেল অবরোধ হয়েছিল, পথ অবরোধ হয়েছিল দীর্ঘদিন ধরে, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গুজব রটালো কারা? একেবারে তন্নিষ্ঠা, এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে এই যে খুন হয়েছেন পরিযায়ী শ্রমিক, এই গুজবটা কারা রটালো এবং সে কারণে এতটা বেশি উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি, কেন এটা হলো? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। और मृत्यु समीक्षा रिपोर्ट तैयार था। मृत्यु समीक्षा रिपोर्ट आप किया था? जी। तो आप वहाँ पर गए थे? हाँ, वहाँ गए थे, हम गए थे। और मेरे साथ स्वामी विनोद राम, स्वामी भगवान सिंह, 3 आदमी फौज के साथ गए थे। क्या देखा था वो? हम लोग गए वहाँ तो देखे कि फांसी लगा के पंखा के साथ लटका हुआ है। और अपने घर में? हाँ, अपने घर में। उसके बाद और लोग जो कबाड़ बेचने वाले पश्चिम बंगाल के थे, उन लोग भी आ गए। उन लोग को सामने उसको उतारा गया, फांसी खोला गया। तो उसका पैर जो है से पूरा एक तो बैंड था, और हाथ भी एक तो ऐसे से उसको सीधा कराया गया। उसके बाद वही मृत्यु समीक्षा रिपोर्ट तैयार करके, और चौकीदार एक रघुनाथ राव जो हम लोग का थाना का चौकीदार है, और एक तो इरशाद और काज सिंह पश्चिम बंगाल के कबाड़ बेचने वाले, उन लोगों के साथ उसको वाहन से ले जाएगा। वो लोग साथी थे? जी जी, साथी थे। तो कुछ आपने क्या पाया? मृत्यु समीक्षा रिपोर्ट तैयार करने में पूरा बॉडी को देखे, उसमें कोई निशान, कोई नहीं था। पुराना घाव का निशान था पाए में, उसको लिखा गया निशान क्या है इसमें। कोई ब्लड वगैरह कोई चीज निकला हुआ था। तो आपका वो जो मृत्यु समीक्षा क्या लिखा?
তনিষ্ঠা, এই মুহূর্তে আমরা যে কথোপকথনটা দেখালাম সেটা একটা জিজ্ঞাসাবাদের। যখন যিনি ছিলেন, অর্থাৎ যখন দেহ উদ্ধার হয়েছিল তখন যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজনের সঙ্গে একজনকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই পুলিশ তারা প্রকাশ করেছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। তনিষ্ঠা, একদম তাই। আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, আমরা জিজ্ঞাসাবাদের সময়ের সেই ভিডিও দেখলাম, এখান থেকে ঠিক কোন বিষয়গুলো উঠে আসছে, কোনো তথ্য কি পাওয়া গেছে এখান থেকে? যে ওই যে ময়নাতদন্তে যে রিপোর্ট সামনে এসেছে সেখানেও বলা হচ্ছে আত্মহত্যা, এই ব্যক্তি যা বলছেন সেখান থেকে কোন বিষয় সামনে আসছে? দেখো, ওই ব্যক্তি যে কথাগুলি বলছেন সেখানে কিন্তু যে আত্মহত্যার ঘটনা, যে পোস্টমর্টম রিপোর্ট, ময়নাতদন্ত, এছাড়াও যে পরিবারের একজন আত্মীয়, আলাউদ্দিনের যে আত্মীয় ছিলেন সেই আত্মীয়ও কিন্তু বলেছে যে তার মধ্যে অন্য কোনো রকম চিহ্ন বা কিছু দেখতে পায়নি। সেই গলায় ফাঁস লাগানোর ঘটনা তিনিই নামিয়েছিলেন পুলিশের সহযোগিতায়। সেখানে কোনো খুন এরকম কোনো তিনিও বুঝতে পারেননি। অর্থাৎ যে খুন হয়েছে এরকম একটা যে রটানো হয়েছিল, যে তার মধ্যে একটা প্রভাব তৈরি হয়েছিল, সেটা কিন্তু স্পষ্টত। এবং যারা ছিলেন তার সঙ্গে আরো আশেপাশে বা আরো যারা পরিযায়ী শ্রমিক, 10 থেকে 12 জন পরিযায়ী শ্রমিক সেখানে একসঙ্গে থাকতেন, কাজ করতেন, তারাও কিন্তু জানিয়েছেন যে এখানে কোনো খুনের ঘটনা বা যে খুন হওয়ার মতো ঘটনা ঘটেনি। অর্থাৎ পরিবারের লোকজন বা তার এক আত্মীয় যিনি কথা বলছেন পুলিশ আধিকারিকের সঙ্গে, এই ভিডিওটি পুলিশ দিয়েছেন এবং সেই ভিডিওতে তার এক আত্মীয় বলছেন যে তাকে কোনো খুন করা হয়নি, তিনি কিন্তু এই দেহটি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়েছিলেন। অর্থাৎ সেখানে যখন ঝুলন্ত অবস্থায় নামানো হয়েছে তিনি দেখেছেন যে কোটাকে খুন করা বা সেরকম কোনো চিহ্ন কোথাও দেখতে পাননি। তার পরবর্তীতে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোথাও না কোথাও এই যে খুন করা হয়েছে এই ঘটনাটি, এই রটনা একটা রটিয়ে দেওয়া হয়েছিল। ধন্যবাদ, ধন্যবাদ। বাঁকুড়া থেকে নজর রাখবো। বাঁকুড়ার ওন্দায় সেখানে বুধবার রাতে হামলা হয়েছিল। আজ বাঁকুড়ার ওন্দায় সেখানে আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে পৌঁছলো ফরেন্সিক দল। বুধবার রাতে আগুন লাগানো হয় বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে। 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আদৌ কি নমুনা মিলবে? হীরক রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, পুলিশ এসে পৌঁছলো, ফরেন্সিকের টিম এসে পৌঁছলো সেখানে, কিন্তু 48 ঘন্টা পরে স্বভাবতই প্রশ্ন উঠছে, 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আদৌ কি কোনো রকম কোনো নমুনা সেখানে পাওয়া যাবে? একেবারে দেখো, এই প্রশ্নটাই উঠছে কারণ ঘটনা ঘটেছে বুধবার রাতে এবং আজকে সকালে সেখানে ফরেন্সিক দল এসে পৌঁছয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখাতে চাইবো সেই ধ্বংসস্তূপের ছবি, যেটা কিন্তু তাপস বারিকের বাড়ি। তাপস বারিক অত্যন্ত হতদরিদ্র একজন বিজেপি কর্মী, তার বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয় বুধবার রাতে। এবং তাপস বারিকের যেটা অভিযোগ, যে তৃণমূল বিজেপি করার অভিযোগেই তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা এবং সেই বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। বাড়ির একেবারে বাইরের যে দরজা, সেই দরজায় শিকল লাগিয়ে দিয়ে সেই বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং তাদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। নিজেদের একমাত্র সম্বল, নিজেদের একমাত্র আশ্রয়স্থল হারিয়ে এই মুহূর্তে আমি দেখাতে চাইবো যে তাপস বারিকের মা, তিনি দেখতে পাচ্ছ তুমি একেবারে মাটিতে শুয়ে কার্যত কাঁদছেন এই মুহূর্তে। তার বাবা, তিনিও অসুস্থ হয়ে পড়ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি মাসিমা, বলছি কিভাবে আগুনটা লাগলো? আমরা ঘরে ঘুমাচ্ছিল, দিয়ে দেখছি ঘরে দমে পেট্রোল আগুন। কারা লাগালো আগুন? কারা লাগালো জানি না। দিয়ে ঘরে শিকল দিয়ে, ঘরে গ্রামবাসীরা এসে শিকল খুলে। কি চেষ্টা হয়েছিল? আপনাদের প্রাণী মারার চেষ্টা হয়েছিল? আজ তো পুলিশ এসেছিল, পুলিশের তদন্তে আস্থা আছে আপনাদের? আমরা কিছু চাই না, আমরা বিচার চাই। কিসের বিচার চাইছেন? ওই যারা করেছে তাদের বিচার চাই, আর কিছু চাইনি আমরা। তো পুলিশ তো তদন্ত করছে, তাদের বিচার চাই, আর কিছু চাইনি আমরা। আপনাদের কি একমাত্র সম্বল ছিল এই বাড়িটাই? হ্যাঁ, আমরা কোথায় থাকবো আর কোথাও নাই গো। আমরা গাছ তলে আছি পড়ে, দিন কি কাটাবো গো। আমরা কি খাবো, কোথায় যাবো গো। যারা হামলা চালিয়েছিল তাদের চিনতে পেরেছিলেন আপনারা? আমরা জানি নাই গো, আমরা কি করে জানবো গো। আমরা কোথায় যাবো এখন, কি খাবো তো তাই থাকবো গো। তুমি বুঝতে পারছো যে তাপস বারিক, যিনি বিজেপি কর্মী, স্থানীয় বিজেপি কর্মী, সেই তাপস বারিকের যে যার সাথে তুমি কথা বললে তিনি কে, তার পরিচয়টা যদি একবার জানাও।
তিনি তাপস বারিকের মা এবং ঘটনার দিন অর্থাৎ বুধবার রাতে যে মুহূর্তে অগ্নিসংযোগ করা হয় তাপস বারিকের বাড়িতে, সেই মুহূর্তে তিনি তাপস বারিক অর্থাৎ তাপস বারিকের বাবা এবং মা এই তিনজনই এই বাড়ির মধ্যে ছিলেন এবং তাদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, তেমনটাই অভিযোগ। এই তাপস বারিকের মা এবং বাবা তাদের একমাত্র যেটা আশ্রয়স্থল অর্থাৎ যে বাড়ি, সেই বাড়ি কার্যত এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত এবং সেই কারণেই তাদের পরিবারের সবাই কার্যত একেবারে তাপস বারিক থেকে শুরু করে তাপস বারিকের বাবা, তাপস বারিকের মা, তারা কার্যত কান্নায় ভেঙে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে মাটিতে গড়াগড়ি দিয়ে তারা এই মুহূর্তে কান্নাকাটি করছেন। তাপস বারিকের বাবা তিনিও গুরুতর অসুস্থ। এই মুহূর্তে আমি দেখাতে চাইবো তাকে যখন এই বাড়ির সামনে আনা হয় তারপরে তিনি এই বাড়ির অবস্থা থেকে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ স্থানীয় গ্রামবাসীরা তার বাবাকে সুস্থ করার চেষ্টা করছেন। অর্থাৎ সব মিলিয়ে একজন হতদরিদ্র পরিবারের শেষ আশ্রয়স্থল অর্থাৎ যেটা কিনা একমাত্র খড়ের বাড়ি, সেই খড়ের বাড়িটা আগুনে পুড়িয়ে দেওয়ার পর, অগ্নিসংযোগ করার পর সেই বাড়ির যে অবস্থা হয়েছে তা দেখে কিন্তু রীতিমতো দুশ্চিন্তা যেমন একদিকে, তেমনই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। বারে বারে তারা অসুস্থ হয়ে পড়ছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, আরেকবার ছবিটা দেখাতে চাইবো। সেই বাড়িটা, যে বাড়িটা কিন্তু তাপস বারিক, তার বাবা এবং তার মা তিনজনে মিলে থাকতেন, এইটাই সেই বাড়ি। তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির একেবারে উপরের অংশ, সেই উপরের অংশ কার্যত একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে তাপস বারিক, তার বাবা, তার মা, তারা এই মুহূর্তে একেবারে গাছের তলায় এসে দাঁড়িয়েছেন বলা চলে। তাদের মাথার উপরে আশ্রয়টুকুও নেই। পুলিশ গোটা বাড়িটা এই মুহূর্তে লাল ফিতে দিয়ে, তুমি দেখতে পাচ্ছ লাল ফিতে দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট না হয়। কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ঘটনার 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে যেখানে ফরেনসিক দল এসে পৌঁছলো, সেই ফরেনসিক দল কি আদৌ যে সমস্ত নমুনা সংগ্রহ করবে সেই নমুনা আদৌ কি অক্ষত ছিল, যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই নমুনা কি আদৌ অক্ষত ছিল, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। পাশাপাশি তাপস বারিকের পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পুলিশের যে তদন্ত শুরু হয়েছে সেই তদন্তে তারা কোনোভাবেই খুশি নন। তারা চান যে গোটা ঘটনার সিবিআই তদন্ত হোক এবং এইভাবে অগ্নিসংযোগ করে যেভাবে তাপস বারিক এবং তার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারার ছক কষা হয়েছিল, সেই ঘটনায় কে বা কারা জড়িত সেই বিষয়টা যেমন সামনে আসে, তেমনই এই পরিবারটি এখন কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়টারও যেন একটা বিচার হয়, সেই দাবি কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন, তাপস বারিকের পরিবার তুলছেন। একেবারেই ধন্যবাদ। আপডেটের দিকে তুমি নজর রাখো আপাতত। আমার একটাই অপরাধ, আমি বিজেপি করি। বিজেপি করার অপরাধে আজকে আমাদের মা বাবা এবং আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা চালিয়েছে পুরো বিরোধী দল হিসাবে। এখানে তৃণমূল রয়েছে, পুলিশ যদি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত করে নিশ্চয়ই বেরোবে। আমরা দেখাচ্ছিলাম বাঁকুড়ার ছবিটা, একদম তাই তো। সেখানে ফরেনসিক টিম অবশেষে 48 ঘন্টা বাদে এসে উপস্থিত হয়েছে। ঠিক তাই, ঘটনার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঘটনাস্থল থেকে কোনো কিছু মিলবে কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। এই মুহূর্তে সেখানে কি চলছে সেই ছবিটা দেখুন সরাসরি। একেবারে বাড়ির যে দরজা, সেই দরজা বন্ধ করে 48 ঘন্টা পেরিয়ে গেছে, তারপর ফরেনসিক সেখানে এসে পৌঁছেছে, কিন্তু সেখান থেকে আর কিছু পাওয়া যাবে কিনা, মিলবে কিনা সেই সমস্ত প্রশ্ন থাকছে। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, হিরকের সঙ্গে আবার সরাসরি কথা বলবো। হিরক, এই মুহূর্তে সেখানে যারা ঘরবাড়ি হারিয়েছেন কি বলছেন তারা? একেবারে আমি দেখাতে চাইবো সেই ছবিটা, যে ছবিটা হচ্ছে যে গত বুধবার, এটাই হচ্ছে তাপস বারিকের বাড়ি, যে বাড়িতে গত বুধবার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই বাড়িটি ছিল তাপস বারিক, তার বাবা এবং তার মায়ের একমাত্র আশ্রয়স্থল। তুমি দেখতে পাচ্ছ যে সেই ধ্বংসস্তূপ যেখানে গত বুধবার আগুন লাগিয়ে দেওয়া হয় এবং বাড়ির যে দরজা, সেই দরজার একেবারে শিকল তুলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ কোথাও তাপস বারিক, তার বাবা এবং তার মাকে কোথাও জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, অন্তত তাপস বারিকের পরিবারের তরফ থেকে তেমনটাই অভিযোগ করা হচ্ছে। আর নিজেদের একমাত্র আশ্রয়স্থল হারিয়ে এই মুহূর্তে অবস্থাটা দেখাতে চাইবো তাপস বারিকের পরিবারের। তাপস বারিকের বাবা, তুমি দেখতে পাচ্ছ সেই ধ্বংসস্তূপের সামনে এই মুহূর্তে তাকে যখন নিয়ে আসা হয়েছে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম এই মুহূর্তে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চোখের সামনে নিজেদের একমাত্র আশ্রয়স্থলকে হারিয়ে যেভাবে তিনি কান্নায় ভেঙে পড়েছেন তা অত্যন্ত হৃদয় বিদারক। এই মুহূর্তে স্থানীয় গ্রামবাসীরা তারা এই তাপস বারিকের বাবার সেবা শুশ্রূষা করছেন, তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। অন্যদিকে আরেকটা ছবি আমি দেখাতে চাইবো যে সেখানে তার মা তিনিও কিছুক্ষণ আগে এখানে কান্নায় ভেঙে পড়েছিলেন। গ্রামবাসীদের অন্যান্য যারা রয়েছেন তারাও রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন, কারণ এই তাপস বারিকের পরিবার অত্যন্ত হতদরিদ্র পরিবার। আমি দেখাতে চাইবো এই প্রতিবেশী একজন রয়েছেন, বলছি কি হয়েছিল ঘটনাটা একটু বলুন না।
আমরা তো ওই ধারে উপরের বাড়িতে আছি, তো তাহলে উপরের বাড়িতে আমাদের গ্রামের সব দাও দাও করে তাপস বারিকের বাড়িতে আগুন জ্বলছে দেখে কারা আগুন লাগিয়ে দিয়েছিল? কারা এইটি আমরা কি করে বলবো, কারা রাতে এটাই কি তাদের একমাত্র আশ্রয় ছিল? তাও সেটাও কি করে বলবো, কি করে যে সেটাও বলতে পারিনি। তাপস বারিকের মা রয়েছেন, বলছি মাসিমা কিভাবে আগুনটা লাগলো, কি করে এই ঘটনা ঘটলো? আমরা জানিনি তো, আমরা ঘরে ঘুমাচ্ছি, আমার ছেলে, আমি, আমার স্বামী, দিয়ে ঘরে দমে ডিজেলের গন্ধ, পেট্রোলের আর আগুনের তাপ দমে। কতটা কষ্টের, নিজেদের ঘরটা তো দমে ছটফট করছি, দেশ ঘরে শিকল, গ্রামবাসী এসে আমরাকে শিকল খুলে বাঁচায়। না, বলছি নিজেদের ঘরটা তো জ্বলে গেল, এখন কোথায় এসে দাঁড়িয়েছেন? কোথায় দাঁড়াবো, গাছতলে আছি ফাঁকে, কোথায় থাকবো, আমাদের কি খাবো, কোথায় যাবো, আমাদের কি করবেন এরপর, কি করবেন? আশা ভরসা কিছু চাইনি, আমরা কি করব, যারা আমরা করেছে তাদের আমরা শাস্তি চাই। পুলিশ তো তদন্ত করছে, পুলিশ কি তদন্ত করছে না? আমরা করছে, আমরা কিছু চাইনি, তাদের শাস্তি চাই যারা আমরা এরকম করেছে তাদের। কোথায় দাঁড়াবেন এখন, কোথায় দাঁড়াবেন? কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো, গাছতলে আমরা আছি। বাড়িটা কারা আগুন লাগালো? কি করে জানবো কারা আগুন ধরিয়েছে? কেন আগুন লাগানো হয়েছে? কি করে জানবো কি আগুন লাগানো হয়েছে? আপনার ছেলে কি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, বিজেপি। সেই কারণে কি এই ঘটনা? হ্যাঁ। কি চাইছেন আপনারা, কি চাইছেন এখন? তাদের বিচার, যারা করেছে বাড়ি আগুন ধরি তাদের বিচার চাই, আর কিছু চাইনি। আপনার স্বামী তো অসুস্থ হয়ে পড়ছেন। কিছু চাইনি, আমরা বিচার চাই খালি। কি করে এমনি হইলো, এই বাড়িতে তো আমরা থাকছি না, আমরা কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো, কোথায় দিন কাটাবো, আমরা এটা চাই। কেন এই বাড়িটাই শেষ ছিল, মানে শেষ আশ্রয়স্থল? এই বাড়িতে আমাদের কোথায় থাকবার বাড়ি, কি খাবো, সেই বাড়িটাই তো চলে গেল। আমরা কোথায় থাকবো, আমরা গাছ তলে যাচ্ছি গো, আমরা কি খাবো, কোথায় থাকবো, আমাদের আর কোথাও আধার নাই গো। কাদের বিচার চাইছেন আপনারা? যারা করেছে তাদের বিচার চাই আমরা। কারা করেছে চিনতে পারেননি তাদের? না গো। তারা কোনো রাজনৈতিক দল করে? আমরা তাদের খালি বিচার চাই, আর কিছু চাই না গো। একেবারে দেখো, এই মুহূর্তে তাপস বারিকের মা তিনি বারংবার এভাবেই পড়ে যাচ্ছেন, কাঁদতে একেবারে হৃদয় বিদারক কান্না। সেই কান্নার মাঝেই কিন্তু মাঝে মধ্যেই এভাবে তাপস বারিকের মা মাঝে মধ্যে পড়ে যাচ্ছেন। একেবারে বাড়ির সামনে যে বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিজেদের একমাত্র আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থল হারিয়ে যেভাবে একটা হতদরিদ্র পরিবার, তারা এই মুহূর্তে একেবারে আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন। তাদের শেষ আশ্রয়স্থলে সেটুকুও জ্বলে পুড়ে গেছে গত বুধবার, এবং তারপর থেকেই কার্যত এভাবে কান্নায় ভেঙে পড়ছেন, বারংবার অসুস্থ হয়ে পড়ছেন। তার বাবা এখনও পর্যন্ত অসুস্থ, কথা বলার মতো পরিস্থিতিতে তিনি নেই। একেবারে চোখের সামনে নিজেদের বহু কষ্টে গড়া শেষ আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলটুকু হারিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছেন। বারংবার তারা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের একটাই দাবি, তারা যেন এই গোটা ঘটনার যেন বিচার হয়, যে বা যারাই করে থাকুক এই ঘটনা, সেই ঘটনায় যেন দোষীরা তারা চিহ্নিত হয়, দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, সেই দাবি কিন্তু চাইছেন। একদিকে বাবা অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, একদিকে মা, তাপস বারিকের মা, তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, একেবারে মাটিতে শুয়ে পড়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে সব মিলিয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য যে বা যারা দায়ী তাদের অবিলম্বে চিহ্নিত করা এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন শুধু তাপস বারিকের পরিবার নয়, গোটা গ্রামের মানুষ তারা চাইছেন। অন্যদিকে রাজনৈতিক যে চাপানুতর, সেই চাপানুতরও চলছে। বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই গোটা ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। মূলত এই তাপস বারিক যেহেতু বিজেপি কর্মী ছিলেন, বিজেপি কর্মী হিসেবে কাজ করেন, অ্যাক্টিভ কর্মী হিসেবে কাজ করেন, স্বাভাবিকভাবে তার বাড়িতে তাকে, তার বাবাকে, তার মাকে এভাবে অবশ্যই নজর রাখবো, তুমি নজর রাখো। পুড়িয়ে ফেলার চেষ্টা হচ্ছিল।
প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার মস্তানি, গলা টিপে মারধর, ঘুষি, গালিগালাজ। ভাইরাল হলো কাঁথির এই ভিডিও। বিতর্কে কাঁথি মৎস্য ইউনিয়নের নেতা এবং কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। সেই ছবি আপনাদেরকে দেখাই প্রথমে, দেখুন। আপনারা দেখলেন সেই ছবি, আপনাদেরকে দেখালাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কনিষ্ক রয়েছেন, আমি কনিষ্কর কাছে চলে যাব। কনিষ্ক, এই ঘটনার পর এই আমিন সোহেল, তার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষে এই বিষয়ে কোন রকম দলীয় পক্ষ থেকে কোনো বিবৃতি না দেওয়া হলেও বা কোনো সংবাদ মাধ্যমের সামনে কোনো সাংগঠনিক চেয়ারম্যান এবং সভাপতি দুজন নেতৃত্বই কার্যত এই বিষয়টা থেকে মুখে কুলু পেটেছেন এবং সমগ্র বিষয়টা দিতে প্রতিক্রিয়া দিতে নারাজ তারা। তার অপর দিকে দেখা যাচ্ছে এই পুরো ঘটনাটা শুধুমাত্র রাস্তায় চলাচলের ক্ষেত্রে সাইড দেওয়াকে কেন্দ্র করে এই বচসা তৈরি হয় এবং সেখানে পাল্টা যারা অভিযুক্ত, যাদেরকে মারধর করাচ্ছে, যে যুবকদেরকে দেখা যাচ্ছে, সেই যুবকরা কার্যত এই নেতার গাড়ির ড্রাইভার এবং নেতার উপরে চড়াও হয়েছে এবং গালিগালাজ করেছে, বন্দুক বের করে মারধরের করার চেষ্টা করেছে বলে এরকম বিভিন্ন রকম অজুহাত বা যুক্তি সানিয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে যে এই সমগ্র ঘটনাটা নিয়ে এই যে যাদের বিরুদ্ধে যে যুবকরা আক্রান্ত হয়েছেন তাদেরকে জুনপুর থানায় তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে আবার এই নেতাই গিয়ে সেই যুবকদেরকে ছাড়ান এবং তাদেরকে মিষ্টি মুখ করান। পুরো বিষয়টা থানায় বসে কার্যত যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার মস্তানি, গলা টিপে মারধর, ঘুষি, গালিগালাজ। ভাইরাল কাঁথির এই ভিডিও। আসলে দলটা তো কাটমানিখোর আর সমাজ বিরোধীদের নিয়ে তৈরি। তৃণমূল দলের তো এটাই কালচার, রাস্তায় বেরিয়ে দাদাগিরি করা, মস্তানি করা, মুখের ভাষা। আরে আপনারা সমাজ বিরোধীর থেকেও ঘৃণ্য। আপনারা যেভাবে মস্তানি করছেন, যেভাবে দাদাগিরি করছেন, যেভাবে মারছেন, এ তো গলা টিপে ধরে যেভাবে আক্রমণ করছেন, এ তো খুনের চেষ্টা মনে হচ্ছে। আপনাদের এই হচ্ছে আপনাদের আচরণ, এই হচ্ছে তৃণমূলের পরিচয়, এই হচ্ছে তৃণমূলের নেতাদের স্বরূপ। এরাই হচ্ছে কাঁথির তৃণমূলের নেতা। ধিক্কার জানাই আপনাদের। চোর সন্দেহে জগদ্দলে পিটিয়ে খুন। মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে লোহা চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। আর একবার জানিয়ে রাখি আপনাদেরকে, চোর সন্দেহে জগদ্দলে পিটিয়ে খুন। মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে লোহা চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে মূল অভিযুক্ত। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, চোর সন্দেহে এভাবে পিটিয়ে খুন হয়ে যাবে প্রকাশ্যে? একদম চোর সন্দেহে তাকে পিটিয়ে খুন। যাকে পিটিয়ে খুন করেছে সে একজন সিআইএসএফ এর সেনা জওয়ানের ভাই এবং এই নিয়ে গত 3 থেকে 4 দিনের মধ্যে 3 জন খুন হলো। তার মধ্যে 2 জন পিটিয়ে খুন আর আরেকজন ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতীরা তাকে খুন করে। নোয়াপাড়া জগদ্দল এই দুই থানার মধ্যেই 3 জন হয়ে গেল। দেখো, এখনো 3 জনকে মাত্র গ্রেপ্তার করেছে খুনের ঘটনায়। বাকি যারা রয়েছে, যে আরো 15 জন রয়েছে, যেটা শোনা যাচ্ছে যে আরো 15 জন রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ। গতকাল রাতে পুলিশ কমিশনার নিজেই তিনি তল্লাশি করেছেন। ডিসি নর্থ এখন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টিকে তারা আইনের ওপর আইন যেভাবে চলবে, আইন যে পথে চলবে সেই দিকে ছেড়ে দিয়েছেন। তবে এই যে অভিযুক্ত যার নাম উঠে আসছে যে নমিত সিং, সে কিন্তু সুনিতা সিং কাউন্সিলর, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে, তার ছেলে এবং সেও যুব নেতা এবং তার দিকেই আঙুল, তার দিকেই অভিযোগ তুলছে বিরোধীরা যেমন, এবং পরিবারের মুখে কুলু পেটেছে, তারা ভয়তে আতঙ্ক। এই 10 দিনের মধ্যে এই ব্যারেকপুর কমিশনের 3টে মার্ডার, গুন্ডারাজ শেষ হয়ে যাচ্ছে।
মার্ডার রোজ হয়ে যাচ্ছে। একটা নতুন প্রবণতা এখানে উঠেছে, পিটিয়ে মারা, লিঞ্চিং করা। যে এর বিরোধী তাকে এরা খুন করবে, এর সাহস নেই। এই নিরীহ লোকগুলোকে মিলে, চাকরি করে শ্রমিক মিলে, সাহেব, যারা ম্যানেজার, যারা সাধারণ গরিব মানুষ, মানে এরা পার্টি না, এরা গুন্ডা। এরা পার্টির মদতে গুন্ডামি করে এলাকা দখল, এলাকা লুট, এইসব এরা করছে। এবার তারকেশ্বরের শুনানি কেন্দ্রের সামনে তৃণমূল নেতার মাইকে প্রচার। কি প্রচার? মাছের বাজার নাকি? কটাক্ষ করে এক স্যান্ডলে পোস্ট শুভেন্দু অধিকারী। শুনানি কেন্দ্রে জনতাকে উস্কানি দেওয়া হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতা। পোস্টে শুভেন্দু লেখেন, গুন্ডারা শুনানি কক্ষে জোর করে ঢুকে পড়ছে, কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ভেতরে যারা ঢুকবেন, আমরা বারবার বলছি আপনাদের, একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবে। ভেতরে যে অফিসার আছে, সেই অফিসারকে আপনারা প্রশ্ন করবেন যে আমার সঠিক কাগজপত্র আছে, আমার নামটা ভোটার লিস্টে থাকছে কি থাকছে না, ইয়েস ইয়া নো, হ্যাঁ এবং না, এটা আপনাদের জানতে হবে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ এবং না, যদি কোনো রকম অসুবিধা হয়, আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব রামেন্দু সিংহ রায় এখানে উপস্থিত আছে, ওখানে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ক্যাম্পে এসে যদি না হয় আপনারা জানাবেন, তারপর যথোপযুক্ত ব্যবস্থা আমরা সেই ক্যাম্প থেকে নেব। নির্যাতন করা হচ্ছে কেন নির্বাচন কমিশন? শুনলেন আপনারা ঠিক কি বলছেন তিনি মাইকিং করে। আমরা মানুষের পাশে থাকতে ক্যাম্পটা করছি। পাল্টা দাবি তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লালটু চট্টোপাধ্যায়। তৃণমূলের চাপাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান প্রভাত চ্যাটার্জি ওরফে লালটু চ্যাটার্জি তার দলবল নিয়ে প্রকাশ্যে মাইক দিয়ে আমাদের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম ধরে আক্রমণ করা হয়েছে। তো সেই বিষয়ে আমি তো বলবই, এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনিও এই বিষয়ে টুইট করে এই প্রতিবাদ যে জানিয়েছেন, আমি মনে করি খুবই ভালো করেছেন। এই লালটু চ্যাটার্জিকে গ্রেপ্তার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। নির্বাচন কমিশন নির্যাতন করছে, 70 বছর 75 বছর বৃদ্ধ বৃদ্ধাকে ডাকা হচ্ছে, হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধিত বাদ দেওয়া হচ্ছে, সেখানে বিরোধী দলনেতা বড় বড় কথা বলছে। আপনি দেখেন না কোথায় বিজেপির কর্মীরা ক্যাম্প করে সাধারণ মানুষের উপকার করছে, কাদের ডাকা হচ্ছে, কাদের নির্যাতন করা হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি, আমরা মানুষের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। আর শুভেন্দুবাবু, আপনাকে বলে রাখি, আপনাকে নিমন্ত্রণ করছি তারকেশ্বরে বিধানসভা ভোটে দাঁড়ান। আমাদের বিধায়ক রামেন্দু সিংহ রায় দাঁড়াবে, আপনাকে 50,000 ভোটে হারাবো আমরা, এই কথা আপনাকে বলে রাখলাম। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তিনি বলছেন, বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, বাংলায় পরিবর্তনের দরকার। যে বাংলা দেশকে নেতৃত্ব দিয়েছে, আজ সেই বাংলা বিপদের মুখে দাঁড়িয়ে। সারা দেশ বাংলার পাশে দাঁড়াক, বিপদ থেকে বাংলাকে উদ্ধার করতে হবে, মন্তব্য জেপি নাড্ডা। शाह जी ने कहा कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है, इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित है। और इसलिए यह समय आया है कि हम बंगाल को जब्बलपुर की धरती से यह संदेश दें कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है। सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़ेगा। বিজেপি সারা দেশের দায়িত্বে আছে,
আর তারা বলছে বাংলা অসুরক্ষিত, তাহলে তারা অপদার্থ মেনে নেওয়া উচিত। আজকে যখনই বলে ইনফিল্ট্রেটার, ঘুষবাজ, তার মানে তারা বর্ডার সুরক্ষা দিতে পারে না একদিকে, অন্যদিকে এখানে আমাদের আইন অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী এখানে একটা নির্বাচিত সরকার বিপুল জনমত নিয়ে এসে শাসন করছে, তাকে সম্মান করতে পারে না। এই হচ্ছে বিজেপি। এদিকে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, প্রতিবাদ আছড়ে পড়ল বর্ধমান স্টেশনে। জাতীয় পতাকা হাতে নাগরিকদের বিক্ষোভ, রেল লাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ, বিক্ষোভকারীদের হটিয়ে দিল আরপিএফ। ছবি দেখছেন আপনারা। সাধারণ মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে, শুধু হয়রানি করা হচ্ছে, এসআইআর নামে বাদ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের আইন হিসাবে এসআইআর করতে হবে, এই এসআইআর মানছি না। সুপ্রিম কোর্ট আইন রায় হিসাবে এসআইআর করতে হবে, আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এই আমাদের বিক্ষোভের সবার 2002 নাম থাকা সত্ত্বেও ছোটখাটো নাম হয়তো দেখা গেছে এসের পাশে এইচ নেই, সেটা আমাদের বুথ লেভেলে করলেও ঠিক হবে, কিন্তু ওরা কি করছে তার সরাসরি বাঁকুড়ার ওন্দার দিকে নজর রাখবো। বিরোধী দলনেতা সেখানে পৌঁছে গিয়েছে। পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করলো না, 3 দিন পেরিয়ে গেল। আমাকে আগে একটু দেখতে দেন। পুলিশ গ্রেফতার করবে না, ফরেনসিককে পাঠিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামছে, বিরোধী দলনেতা, সাংসদ, বিধায়করা, নেতৃত্বরা রাস্তায় নামছে, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে রাস্তায় নামছে, তাই ফরেনসিক হয়েছে লোক দেখানো। কিন্তু পুলিশ কিছু করবে না, পুলিশকে দিয়ে করাতে হবে। এবং তাপস বারিক আমাদের একনিষ্ঠ কর্মী, পার্টির সক্রিয় সদস্য এবং শক্তিকেন্দ্র প্রমুখ, এবং আমাদের এখানে যে আইটি আছে তার কো-কনভেনার। তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য। এই এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক, সাংসদ সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে এই সামগ্রিকভাবে এই এলাকাতে, এই নাকাইঝুড়ি অঞ্চল। তা ওরা চায় যে ওঁদা আসনটাকে এইভাবে ভয় দেখিয়ে নিতে। শুধু পুনিশলকে দিয়ে ওঁদা জেতা যাবে না, ওটা বুঝেছে ওরা। কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর মশাল রিকভারি করেছে এবং পুলিশ এখানে কোনো রকম ব্যারিকেডেরও ব্যবস্থা করেনি, কোনো কিছু ব্যবস্থা করেনি। না না, করবে না। পুলিশের অস্বস্তি এটা, আমরা এলে পুলিশের অস্বস্তি হয়, যন্ত্রণা বাড়ে, সেটা তো ওরা করেইছে, করে যে এসছে আমরা এসছি বলে, অন্য কোনো কারণে নয়। আমরা যদি না আসতাম এটুকু হতো। মানে 18 সালে আমরা দেখেছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, এবার সেই পরিস্থিতি হতে চলেছে। চলো দেখতে দেন, দেখতে দেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। হীরক রয়েছেন আমাদের সঙ্গে, হীরকের কাছে চলে যাবো। হীরক, এই মুহূর্তে বিরোধী দলনেতা সেখানে পৌঁছে গেলেন। হীরক, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি হীরকের সঙ্গে। আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি, একদিকে ঘটনাস্থলে ফরেনসিকের টিম 48 ঘন্টা পর সেখানে পৌঁছেছে, এবং অপরদিকে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ পৌঁছলেন সেখানে। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বাঁকুড়ার ওন্দাতে সেখানে বুধবার রাতে একটি ঘটনা ঘটে গিয়েছে। বিজেপি নেতার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। সেই ঘটনার 48 ঘন্টা পর ফরেনসিকের টিম পৌঁছেছে ঘটনাস্থলে। এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখাচ্ছি সেই ছবি। লোগোগুলো নামাও, তাপসদা, লোগোগুলো সামনে মহিলা আছে। আরে ভাই
মাকে তুলো, চেয়ারে বসাও। কাঁদেন না দিদি, সব আমরা আছি তো, থাকার ব্যবস্থা হবে, ওগুলো হবে, আমরা যতটা পারি করবো। জেলা প্রেসিডেন্ট আছে, এমএলএ আছে, আমরা করবো। হ্যালো, হ্যাঁ 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 पीछे आइए ना, पीछे आइए। আমার তো किसी भाई को पार्टी करते হবে, कोई फायदा नहीं। थोड़ा सा काम करने दीजिए, लोगों को पूछा हमारा अकेले लोग है नहीं तो 21 ভোটের পর থেকে দেখি বারে বারে এই ধরনের তরুণ যুবক যারা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, নরেন্দ্র মোদীকে সামনে দেখে, মোদীজিকে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান, বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান, এরা এদের একটু তুলো, আপনি সর্বত্র দেখবেন ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ, এরাই হচ্ছে যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলওরা যখন বাড়ি বাড়ি